প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি এই হাফিজ ভাই উনি ওনার অফিসের এক আপুর কাছ থেকে শুনেছেন। সঙ্গত কারণে আপুটির নাম বলা যাচ্ছে না, কারণ তিনি রাজি হননি তার নামটা প্রকাশ করতে। তো ঘটনাটি আপু তার পরিচিত মেহের আলী নামক একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছ থেকে শুনেছিলেন। আর অ্যাম্বুলেন্সের ঘটনা কিন্তু আসলে অন্যরকম হয়। হাফিজ ভাই এর আগে কিন্তু অ্যাম্বুলেন্সের ঘটনা পাঠান নাই, অ্যাম্বুলেন্সের ঘটনা উনি এই প্রথম পাঠালেন। আর এই যে মেহের আলী ভাই, এই ঘটনাটি সরাসরি উনি নিজেই দেখেছেন, অধিকাংশটাই আর কি। আর পরবর্তীতে কিছু ঘটনা যেটা অন্য লোকদের কাছ থেকে উনি শুনেছিলেন। এই ঘটনাটি ঘটেছিল একটি 15 বছরের মেয়ের লাশের সাথে। এবার আসি মূল ঘটনায়। সময়টা 1996 সালের দিকে। সেদিন সারাদিন বৃষ্টি হয়েছে এবং সন্ধ্যার সময়ও বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই মেহের আলী ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে আছেন। সারাদিন বৃষ্টির মধ্যে অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে আছেন, আবহাওয়া খুবই খারাপ। এমন সময় তার কাছে দুজন 25 থেকে 30 বছর মানে এরকম বয়স আর কি, দুটি ছেলে আসে। তারা মেহের আলীকে জানায় যে আজিমপুর থেকে একটা লাশ খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে নিয়ে যেতে হবে। তো এই মেহের আলীর বাড়িও তালা উপজেলার জালালপুর ইউনিয়নে। তো পাশাপাশি ইউনিয়নে হয় বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন মেহের আলী যে লাশ নিয়ে যাব, সাথে বাড়ি থেকে একটু ঘুরে আসব। তো অন্যান্য সময় যে ধরনের টাকা পয়সা উনি হাঁকেন অ্যাম্বুলেন্স ভাড়া, তো উনি তার তুলনায় বেশ কম টাকাই রাজি হয়ে যান। আর মেহের আলী ওই যে দুইজন লোক, এরা দুই ভাই ছিল, দুই ভাইয়ের সাথে লাশ নিয়ে যাওয়ার জন্য রাজি হন। সে সারাদিন বৃষ্টির কারণে রাস্তায় মানুষজন চলাচল কমই ছিল। তো দুই ভাইকে সাথে নিয়ে আজিমপুর এলাকার বেশ নিরিবিলি একটা জায়গায় একটা বাড়ির কাছে গিয়ে থামেন। এর মধ্যে দুই ভাইয়ের সাথে কথা বলে মেহের আলী বুঝতে পারেন এরা দুজন আপন ভাই এবং যিনি মারা গিয়েছেন সেই মেয়েটি তাদের একমাত্র ছোট বোন। তো ওনাকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আশেপাশে বাড়িঘর খুবই কম এবং যেই বাড়িতে লাশ রাখা হয়েছে ওই বাড়িটাও বেশ নিরিবিলি। অ্যাম্বুলেন্স ওই বাড়ির সামনে গেলে দুই ভাই নেমে বাড়ির মধ্যে চলে যান। তো মেহের আলী দেখেন যে এই বাড়িতে তেমন কোনো লোকজনই নেই। একটা বাড়িতে কেউ মারা গেলে ওখানে তো বেশ কিছু লোক থাকার কথা, তাই না? কিন্তু মনে হচ্ছে সব মিলিয়ে 4-5 জন হবে। তো মেহের আলী বেশ অবাকই হন। তারপরও ঢাকা শহরে একজন আর একজনের সাথে তো ওইভাবে মিলেমিশে থাকে না গ্রামের মতো, এই জন্য হয়তো বা লোকজন নাই। তো এই সমস্ত চিন্তা করে উনি বিষয়টা তেমন জোরালোভাবে আর নেন না। এর মধ্যে ওই দুই ভাই অ্যাম্বুলেন্সকে বাড়ির ভেতরে নিয়ে যেতে বলেন। তো মেহের আলী যতটুকু সম্ভব অ্যাম্বুলেন্স বাড়ির ভেতরে নিয়ে যান এবং ওই দুই ভাই এবং দুইজন মহিলা এবং তার সাথে একজন মাঝবয়সী পুরুষ এসে লাশটি গাড়িতে তুলে দেন। এরপর ওই দুই ভাই গাড়ি চালানোর জন্য মেহের আলী ভাইকে বলেন। তো মেহের আলী ভাই যখন লাশ নিয়ে বাসা থেকে বের হন তখন রাত প্রায় 10টা বেজে গেছে আনুমানিক। তো মেহের আলী গাড়ি চালাচ্ছেন এবং অ্যাম্বুলেন্সের ভেতর দুই ভাই লাশের সাথে বসে আছে। দুই ভাই নির্বিকার হয়ে বসে আছে, কারোর সাথে তেমন কেউ আসলে কথা বলছে না, সবারই মন খারাপ। ঢাকার রাস্তা পার হয়ে যখন সাভার এলাকায় অ্যাম্বুলেন্সটি ঢুকেছে তখন আবার বৃষ্টি শুরু হয়। তখন রাস্তায় গাড়ি ঘোড়া মানুষ নেই বললেই চলে। তো এভাবে গাড়িটা নবীনগর পর্যন্ত যাওয়ার পর শুরু হয় অদ্ভুত সব ঘটনা। অ্যাম্বুলেন্স যখন নবীনগর পার হয়ে মাঠের মধ্যে যেতে থাকে তখন মেহের আলী খেয়াল করে যে রাস্তার এক পাশে বিশাল এক কুকুরের লাইন। পিঁপড়া যেভাবে দলবদ্ধভাবে সিরিয়ালি হেঁটে চলে যায়, এই কুকুরের লাইনটা ঠিক সেভাবেই হেঁটে যাচ্ছে। এই কুকুরগুলোর সাইজ সাধারণ কুকুর থেকে 4-5 গুণ বড় হবে। প্রতিটি কুকুরের গলায় লোহার শেকল দিয়ে বাঁধা রয়েছে বা লোহার শেকলের একটা মালা রয়েছে। আর এই যে শেকলগুলো একটার সাথে আর একটা কানেক্টেড, মানে একটি কুকুরের সাথে আরেকটি কুকুর এই শেকল দিয়ে বাঁধা। তো মেহের আলী অ্যাম্বুলেন্সের আলোতে সামনে এগুলো দেখতে পেয়ে উনি গাড়ির গতি কিছুটা বাড়িয়ে দেন। যখনই এই কুকুরগুলো সোজাসুজি অ্যাম্বুলেন্সের কাছে চলে এসেছে তখন লাশের সাথে থাকা দুই ভাই যে যতটুকু জানে দোয়া দুরুদ পড়া শুরু করে। প্রায় 150 থেকে 200টি কুকুর নীরবে রাস্তা পার হয়ে চলে যাচ্ছে, রাস্তা ক্রস করে চলে যাচ্ছে অ্যাম্বুলেন্সের সামনে দিয়ে। অ্যাম্বুলেন্স তো দাঁড়িয়ে যায় ওই সময়। যখন কুকুরগুলো সব পার হয়ে গেল এবং কুকুরের শেষ মাথায় একটা লম্বা ব্যক্তি কালো কাপড় পরে এই কুকুরের শিকলটা ধরে রেখেছে। ব্যক্তিটির মুখ দেখা যাচ্ছে না, তবে অস্বাভাবিক রকমের লম্বা। এরপর অ্যাম্বুলেন্স
আবার চলা শুরু করে এবং তাদের অতিক্রম করে চলেও যায়। এরপর কুকুরগুলো এবং ওই ব্যক্তিকে আর দেখা যায় না। মেহের আলী প্রথমে বুঝতে পারে নাই যে আসলে ব্যাপারটা কি। অবশ্য কিছুক্ষণ পরেই বুঝতে পারে যে এটা হয়তো অস্বাভাবিক কোনো ঘটনা হতে পারে। কিন্তু যখনই এই 10 ফুটের উপরে লম্বা লোকটিকে দেখেছে তখন সে শিওর হয়েছে এটা স্বাভাবিক কোনো লোক না। আর এতগুলো কুকুর, প্রত্যেকটার গলার শেকলগুলো একই সুতোয় গাঁথা, আর পেছনে একটা লোক সে শেকল ধরে রেখেছে। এত বড় সাইজের কুকুর, আর কুকুরগুলো তো এইভাবে সুশৃঙ্খলভাবে চলার কথা না, একটু এলোমেলো তো হবেই, কিন্তু কুকুরগুলো খুব সুশৃঙ্খলভাবে চলে গেল। এসব বিষয়গুলো পরে উনি বুঝতে পারলেন। তো যাই হোক, উনিও দোয়া দরুদ পড়া শুরু করলেন এবং গাড়ি আরেকটু জোরে চালানো শুরু করলেন। এর কিছু সময় পর দেখেন যে ওই কুকুরগুলো পুরো রাস্তা জুড়ে দৌড়াচ্ছে এবং মুখ দিয়ে অদ্ভুত রকমের শব্দ করছে এবং মনে হচ্ছে তারা বিশ্রী কোনো ভাষায় কথা বলার চেষ্টা করছে। এই 150 থেকে 200 কুকুর অ্যাম্বুলেন্সের গতির সমান তালে দৌড়ে চলেছে। তাদের চোখ লাল এবং খুবই রাগান্বিত, যেন অ্যাম্বুলেন্স ভেঙে চুরে ফেলে দিবে একদম। লুকিং গ্লাসে কিন্তু মেহের আলী ভালোভাবেই দেখতে পাচ্ছিলেন সেগুলো। তো মেহের আলী অ্যাম্বুলেন্স তো চালান, এমন অস্বাভাবিক ঘটনার সাক্ষী তার পেশাগত জীবনে টুকটাক হয়েছে, কিন্তু এই রকম ভয়ঙ্কর কোনো কিছুর মুখোমুখি এই প্রথম উনি হলেন। তবে উনি একজন হুজুরের কথা মেনে চলতেন। ওই হুজুর ওনাকে বলেছিলেন যে যদি কখনো কোনো লাশ নিয়ে যাওয়ার সময় খারাপ কিছুর পাল্লায় পড়ো এবং যদি বুঝতে পারো লাশের কারণে ওই খারাপ জিনিসটা গাড়ির পিছু নিয়েছে, তাহলে গাড়িতে যদি কোনো ব্যক্তি থাকে সেজন্য লাশের কোনো একটা অংশের সাথে নিজের শরীরকে স্পর্শ করে। তো এই কথাটি মেহের আলীর যখন মনে পড়ে তখন মেহের আলী ওই 2 ভাইকে বলে যে তারা যেন তাদের বোনের এই লাশের 2 হাত ধরে রাখে। ড্রাইভারের কথা মতো তারাও সেটি করেন। এর মধ্যে কুকুরগুলো 2 পাশে সরে যেতে থাকে এবং সেই 10 ফুট লম্বা মানুষরূপী পিশাচটা গাড়ির পেছনে এসে গাড়িকে আঘাত করার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো একটা কারণে গাড়িতে সে আঘাত করতে পারছে না। পেছনে থাকা 2 ভাই কিন্তু এটা দেখতে পাচ্ছে, তারা দোয়া দরুদ পড়ছে জোরে জোরে। এদিকে মেহের আলী যত দ্রুত সম্ভব গাড়ি চালানোর চেষ্টা করছেন, কিন্তু আসলে মনে হচ্ছে গাড়িটা ওইভাবে আগাচ্ছেই না। এতক্ষণ এই যে ঘটনাগুলো ঘটছে এর মধ্যে কিন্তু কোনো গাড়ি সামনে দিয়ে আসেও নাই, আবার পেছন থেকে কোনো গাড়ি অ্যাম্বুলেন্সকে ওভারটেকও করে নাই। যাই হোক, এমন সময় সামনের দিক থেকে একটা আলো দেখতে পায় মেহের আলী। তো মেহের আলী বুঝতে পারে এটা সম্ভবত ট্রাকের আলো। উনি এই আলো দেখার পর পেছনে খেয়াল করেন, দেখেন যে না, পেছনে কিছু নাই। তখন মেহের আলী এবং ওই 2 ভাই একটু স্বস্তি পান। মেহের আলী ওই 2 ভাইকে বলেন যে লাশের গাড়িতে এমন কিছু ঘটনা ঘটতেই পারে। একটা পর্যায়ে ট্রাকটা অ্যাম্বুলেন্সকে পার করে চলে যায়। এর কিছু পরে যখনই অ্যাম্বুলেন্স আবার মাঠের মধ্যে এসেছে, মানে রাস্তার 2 পাশে মাঠ, তখন তারা দেখেন শত শত কাক গাড়ির চারপাশে ঘোরাঘুরি করছে। কিন্তু কাকের আওয়াজ এটা শুনেই বুঝতে পারেন গাড়িতে থাকা ওই সেই 2 ভাই এবং মেহের আলী যে বিপদ কিন্তু তাদের পিছু ছাড়ে নাই। এই আওয়াজটা হচ্ছে সেই বিশ্রী ভাষায় কোনো কিছু একটা বলার মতো। এটা ঠিক কাক ডাকলে যেরকম আওয়াজ হয় না, ওরকম না। এই আওয়াজটা ওই কুকুরের গলা থেকেও কিন্তু আসছিল। যেহেতু সারাদিন এবং সন্ধ্যার পরও বৃষ্টি ছিল, এখন বৃষ্টি না পড়লেও ড্রাইভার চাইলেও কিন্তু খুব বেশি জোরে গাড়ি চালাতে পারছে না, কারণ রাস্তা তো পিচ্ছিল হয়ে আছে। তো মেহের আলী 2 ভাইকে বলেন আপনারা ভয় পাবেন না, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। এই কাকগুলো এমনভাবে 3 দিকে ঘিরে রেখেছে বাইরের কোনো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এই কাকগুলো গাড়ির সামনের আলোয় আসতে পারছে না। এভাবে বেশ কিছু সময় কাকগুলো উড়ে মাঠের জঙ্গলের দিকে একসাথে চলে যায়, মানে উড়ে উড়ে চলে যায় আর কি। এর মিনিট 5 পরেই একটা জায়গায় কাঠের দোকান দেখতে পান তারা। এটা যে বাজারের মধ্যে নয়, এটা গ্রাম থেকে একটা পুকুরের পাশে কাঠ দিয়ে তৈরি একটা দোকান। এটা বাজারের আশেপাশে কোনো দোকান না। তো এই অ্যাম্বুলেন্স গিয়ে দোকানের সামনে গিয়ে দাঁড় করানো হয় বা দাঁড়ায়। তো মেহের আলী এবং ওই 2 ভাই নেমে আসেন। মেহের আলী দোকানে গিয়ে সিগারেট কেনেন এবং বিস্কুট এবং চা খান। তো ওই 2 ভাই গাড়ি থেকে নেমে ওই দোকানে বসেন। তো মেহের আলী কিছু খাওয়ার অনুরোধ করলেও ওই 2 ভাই কিছুই খায় না। মেহের আলী ওই দোকানদারকে জিজ্ঞেস করেন যে আপনার দোকান এত রাত্রে খোলা রাখার কারণ কি? তখন দোকানদার বলেন যে তার মূল কাজ হচ্ছে এই পুকুরটা পাহারা দেয়া। পাশে একটা পুকুর ছিল, আর পাশাপাশি কিছু আয়ের জন্য রাতে দোকান চালায়। রাতে অনেক ট্রাকের ড্রাইভাররা এখানে ট্রাক থামায়, তারপরে অনেক গাড়ি এখানে দাঁড়ায়, চাটা খায়, কিছু সময়ের জন্য বিশ্রাম নেয়। ভালোই কেনাবেচা হয় আর কি।
বা বেচা কেনা হয়। আর শুধু যে চা বিক্রি করেন তা না, গরম দুধও বিক্রি করেন। কারণ হচ্ছে ওই সময় যারা গাড়ি নিয়ে যান অনেক সময় এনার্জি লেভেলটা কমে যায়, ঘুম আসে, অনেকে চা খায় না, তখন ওই গরম দুধটা খায়। এই জন্য গরম দুধটা উনি বিক্রি করেন। তো মেহের আলী গরম দুধও ওই সময় খেয়েছিলেন। তো আবহাওয়া তো ওই রাত্রে খারাপ ছিল, এই জন্য গাড়ি ঘোড়ার পরিমাণ রাস্তায় কম। তো দোকানদার এটাও বলছিলেন আর কি। দোকানদারের সাথে মেহের আলী আলাপ করছে। এর মধ্যে দুই ভাইয়ের এক ভাই অ্যাম্বুলেন্সের কাছে যায় এবং গিয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে অন্য ভাই মেহের আলী এবং দোকানদার এক দৌড়ে অ্যাম্বুলেন্সের কাছে যায়। তারা ওখানে কি আশ্চর্য হয়ে যায়, অ্যাম্বুলেন্সে লাশ নাই। দুই ভাই পাগলের মতো লাশ আশেপাশে খুঁজতে থাকে, সাথে অ্যাম্বুলেন্সের চালকও খুঁজতে থাকে। এক পর্যায়ে এই দুই ভাইয়ের মধ্যে যে ছোট, ও পুকুরের কাছে গিয়ে চিৎকার করে ওঠে, পুকুরে লাফ মারে সে। এটা দেখে ড্রাইভার সহ অন্য সবাইও, ওই দোকানদারও পুকুরের কাছে যায়, গিয়ে দেখে লাশ পুকুরের মাঝখানে পানি থেকে একটু উপরে রয়েছে, মানে মাঝখানে দেখা যাচ্ছে, কিন্তু লাশ পানিতে কিন্তু স্পর্শ করছে না, মানে পানি থেকে একটু উপরে। আর ওই ভাই পানিতে লাফ দিয়ে লাশের কাছে যাওয়ার চেষ্টা করছে। এটা দেখে বড় ভাইটাও পুকুরে লাফ দেয়। দুই ভাই যখনই লাশের কাছাকাছি যাবে সেই মুহূর্তে লাশ পুকুরের আর এক পাশে সাঁ করে চলে যায়। আবার দুই ভাই সেখানে যায়, ঠিক আগের মতো লাশ একাই পুকুরের আর এক পাশে আবার চলে যায়। এই দৃশ্য দেখে ওই দোকানদার ড্রাইভারকে জিজ্ঞেস করেন এটার কারণ কি। তখন ড্রাইভার লাশ নিয়ে আসার পথে যা যা ঘটেছে সব ঘটনা দোকানদারকে খুলে বলেন। এটা শুনে দোকানদার দুই ভাইকে তাড়াতাড়ি উঠে আসতে বলেন, যে ভাই তোমরা তাড়াতাড়ি উঠে আসো, লাশের পিছনে সময় দিও না, বিপদে পড়ে যাবা। কিন্তু দুই ভাই তো বোনের লাশ এভাবে রেখে উঠে আসতে চায় না। দোকানদার তাকে আশ্বস্ত করেন যে এই লাশে কিচ্ছু হবে না, কিন্তু এখন যদি আপনারা উঠে না আসেন আপনাদের ক্ষতি হবে। অনেক কিছু বোঝানোর পর দুই ভাই পুকুর থেকে উঠে আসে। এদিকে ওই দোকানদার কিছু শুকনো কাঠ এবং বাঁশ দিয়ে পুকুরের চারপাশে আগুন ধরিয়ে দেন। দুই ভাই উঠে আসার পর দোকানদার বলেন, আপনারা এখন ধৈর্য ধরে অপেক্ষা করেন, এখান দিয়ে মাঝরাতে একজন আলেম যান, তাহাজ্জুদের নামাজ পড়েন, পাশাপাশি মসজিদের ইমামতি করেন। উনি খুব ভালো মানুষ, উনি এই বিষয়গুলোর খুব ভালো সমাধান করতে পারেন, উনি আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করতে হবে। তো দোকানদার এবং মেহের আলী দুই ভাইকে অনেক বুঝিয়ে অপেক্ষা করতে বলেন। আর এদিকে কি ওই লাশ কিন্তু পুকুরের এপাশ ওপাশ একা একাই ঘুরে বেড়াচ্ছে, মানে লাশটা যে হেঁটে যাচ্ছে তা না, কিন্তু পানির থেকে মনে হচ্ছে আধ হাত উঁচুতে ভেসে বেড়াচ্ছে আর কি, একবার এই পাশে যায় ওপাশে যায়, মানে মনে হচ্ছে বাতাসে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এদিকে ওই দোকানদার পুকুরের আশেপাশে যত কাঠের চলা শুকনো বাঁশ ছিল একের পর এক আগুন ধরিয়েই যাচ্ছে। রাত 2টার দিকে হুজুর একটা বাইসাইকেল নিয়ে দোকানের দিকে আসেন, তখন দোকানদার তাকে থামতে বলেন। সবাই মিলে রাতে ঘটে যাওয়া ঘটনাটি হুজুরকে বলেন এবং দুই ভাই খুব কান্না করতে থাকেন। তিনি তার বোনের লাশটি পুকুর থেকে তুলে আনার জন্য খুব অনুরোধ করেন, মানে বড় ভাই অনুরোধ করেন, ছোট ভাই বলছিলেন আর কি। তো হুজুর রাতের সব কথা শোনেন, দুই ভাইকে বলেন আপনার বোন মারা গিয়েছে কিভাবে সেটাকে খুলে বলেন, আশা করি মিথ্যা বলবেন না। তখন বড় ভাই সব কথা খুলে বলেন। তিনি বলেন, আমার বোনের উপর ভয়ঙ্কর এক কালো জাদু করা হয়েছিল, আমার বোন সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যই আত্মহত্যা করেছে। তো হুজুর বলেন পুরো ঘটনাটি খুলে বলতে। তখন বড় ভাই বলেন, ঘটনা শুরু আজ থেকে 3 বছর আগে। আমাদের বাড়ির পাশে একটা বিল আছে, আমার ছোট বোন প্রতিদিন ভোরবেলা শাপলা ফুল তুলতে যেত। যেহেতু বিলটা বাড়ির খুব কাছেই আর ও ওখানেই বড় হয়েছে, তাই এসব বিলে ভোরে গিয়ে শাপলা ফুল তোলা, মাছ ধরা এগুলো স্বাভাবিক ছিল। এবং এই বিলের সাথে অনেকগুলো তাল গাছ, খেজুর গাছ এগুলো ছিল। তো একদিন আমার মা ছোট বোনকে বলে, তুই সকাল সকাল ফুল তুলতে গেলে একটু তাল গাছের নিচে খুঁজে দেখবি যদি পাকা তাল পাওয়া যায়। তো এই কথা শুনে আমার বোন বলে, ঠিক আছে মা, আমি সকালে গিয়ে দেখব। তো আমার বোন সকাল মনে করে সেদিন গভীর রাত্রে বিলে চলে যায়। প্রথমে তাল গাছের নিচে গিয়ে তাল খুঁজতে থাকে, কিন্তু একটি তালও খুঁজে পায় না। এরপর ও বিলে নেমে ফুল তুলতে থাকে। এক পর্যায়ে তাল গাছ থেকে ধপাস করে একটা তাল পড়ার আওয়াজ সে শুনতে পায়। ও বিল থেকে উঠে ফুলগুলো বিলের ধারে রেখে তাল গাছের নিচে যায়, গিয়ে দেখে যে নিচে অসংখ্য তাল পড়ে রয়েছে, অথচ কিছুক্ষণ আগেও কিন্তু সে দেখেছে গাছের নিচে একটা তালও ছিল না। ও তালগুলো একটা একটা করে গুছিয়ে এক জায়গায় জড়ো করছে। হঠাৎ ও খেয়াল করে কালো পোশাক পরা একটা লম্বা মানুষ, সেও তাল গুছিয়ে তার মতো করে এক জায়গায় রাখছে। ওই লম্বা লোকটিকে দেখে আমার বোন বলে, আপনি কে? তখন ওপাশ থেকে ওই জিনিসটা বলে ওঠে, আমি তোমার জন্য তাল গুছিয়ে রাখছি, এখন থেকে তুমি প্রতিদিন এসে তাল নিয়ে যাবা। এ কথা শুনে আমার বোন বলে, আপনার মুখটা দেখি, আপনাকে তো চিনি না, তো আমি দেখি তো চিনি কি না। এই কথা বলার পর ওই জিনিসটা কোনো উত্তর না দিয়ে মানুষের মতো করে
তাল গাছ বেয়ে ওঠা শুরু করে। এটা দেখে আমার বোন সোজা বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে আমাদেরকে বলে যে কি ঘটনা ঘটেছে। তখন আমরা আমার বোনকে বকা দেই এবং গভীর রাত্রে সে কেন গিয়েছে। তখন আমার বোন বলে সে মনে করেছিল সকাল হয়ে গেছে। যাই হোক, আমার বোনের মুখে এত তাল পড়ার কথা শুনে আমরাও ওই বিলের ধারে তাল গাছের নিচে যাই। গিয়ে দেখি আসলেই অনেকগুলো তাল পড়ে রয়েছে, কিন্তু তালগুলো আধা পাকা। গাছ থেকে পাকা তাল পড়ার কথা, আধা পাকা তাল পড়ার কথা না। কিন্তু এগুলো প্রায় সব আধা পাকা এবং প্রায় 30টির মতো তাল পড়েছিল। কিন্তু যে ব্যক্তিটিকে আমার বোন দেখেছিল, আমরা গিয়ে তাকে আর দেখতে পাইনি, এবং যে তাল গাছ বেয়ে ওঠার কথা বলেছিল সেই গাছেও ভালো করে খুঁজেও তাকে আর দেখতে পাইনি। যাই হোক, এরপর আমরা বাসায় চলে আসি, সব স্বাভাবিকভাবেই চলছিল। এর প্রায় 4 মাস পর সকাল মনে করে গভীর রাত্রে আবারও আমার বোন বিলে ফুল তুলতে যায়। ডাঙার কাছাকাছি ফুল তুলতে তুলতে যে একটু বেশি পানির মধ্যে যাবে, হঠাৎ ও দেখে সেই লম্বা কালো পোশাক পরিহিত লোকটি অনেকগুলো ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং বিলের মাঝখানে তাকে ফুল নিয়ে যাওয়ার জন্য ডাকছে, কিন্তু তার মুখটি দেখতে পাচ্ছে না ও। এটা দেখার পরই আমাদের বোন দ্রুত বাড়ির দিকে মুখ ঘুরিয়ে শাপলা ফুল হাতে নিয়ে বিলের থেকে উঠে আসার চেষ্টা করে। ও যখন নাকি বাড়ির দিকে মুখ করে বিলের ভিতর থেকে উঠে আসার চেষ্টা করছিল, তখন কিছু একটা পেছন থেকে দ্রুত পানির নিচ দিয়ে তার কাছে আসতে থাকে। এর মধ্যে কোনো কিছুতে তার পায়ের নিচে একটা আঘাত করে। সে বিল থেকে উঠে বাড়ি চলে আসে। বাড়ি এসে সে দেখে যে পায়ের গোড়ালিতে কেটে গেছে। তখন সে তার মাকে ডাকে এবং যা যা ঘটেছে সব বলে। মা তখন তাকে আবারও বকা দেয়, তুই আবারও মাঝরাতে কেন বাইরে গেছিস। তারপর মা কাটা জায়গায় কাপড় পেঁচিয়ে দেয় এবং পরিবার থেকে কড়াকড়ি নির্দেশ থাকে আর যেন ফুল তুলতে বা তাল কুড়োতে সে আর না যায়। এর মধ্যে তার শরীর শুকিয়ে যেতে থাকে। একদিন মাঝরাতে ঘুম ভেঙে দেখা যায় বোনটি পাশে নেই। সবাই মিলে খুঁজতে খুঁজতে গিয়ে দেখা যায় সে তাল গাছের নিচে অচেতন অবস্থায় পড়ে আছে। সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা হয়। ওর জ্ঞান ফিরলে তাল গাছের কাছে কেন গেল জিজ্ঞেস করলেও কিছুই বলতে পারে না, এবং তাকে যে তাল গাছের কাছ থেকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে এটাও সে বিশ্বাস করে না, কারণ সে তো বাসায় ঘুমিয়েছিল। এদিকে বোনের অবস্থা খারাপ হতে থাকে, ডাক্তার কবিরাজ দেখানো হয়, তবুও সুস্থ হয় না। এভাবে অনেক দিন চলে যায়। একদিন গভীর রাত্রে ছোট ভাই ঘুম ভেঙে দেখে যে তার ছোট বোন বাড়ির উঠোন দিয়ে একা একাই হাঁটতে হাঁটতে বিলের দিকে যাচ্ছে। এটা দেখে তো ছোট ভাই ডাকাডাকি শুরু করে। এরপর আমরা সবাই মিলে বাইরে গিয়ে দেখি বিলের ধার দিয়ে বোন সেই তাল গাছের দিকে যাচ্ছে। আমরা পেছন থেকে তাকে যতই ডাকাডাকি করি সে শুনতে পায় না। যখনই আমরা দ্রুত তার কাছে গিয়ে তাকে ধরেছি, তখনও অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং সাথে সাথে আর একটা জিনিস লক্ষ্য করি, বড় আকৃতির একটা কালো কুকুর বিলের উপর দিয়ে হেঁটে হেঁটে জঙ্গলের দিকে চলে গেল। এদিকে আমাদের ডাকাডাকিতে মা বাবা চলে এসেছে। সবাই মিলে ছোট বোনকে বাড়িতে নিয়ে যাই। আমরা সবাই বুঝতে পারি যে তার উপরে খারাপ কিছু নজর পড়েছে। আমরা পরদিন দুপুরে একজন ভালো কবিরাজের কাছে নিয়ে যাই। উনি সব শোনেন, ঝাড়ফুঁক করেন, তেল পরা দেন, পানি পরা দেন এবং 1 সপ্তাহ পর যেতে বলেন। আমরা 1 সপ্তাহ পর গেলে তিনি আমাদেরকে বলেন এক ধরনের তান্ত্রিক পিশাচের খপ্পরে পড়েছে এই মেয়েটি। এই তান্ত্রিক পিশাচের অসংখ্য খারাপ জিন শিষ্য রয়েছে। এই পিশাচটি এই মেয়েটার রক্ত নিয়ে কালো জাদু করেছে। বিলের মধ্যে যখন ওর পা কেটে যায়, মূলত ওই পিশাচটি জলের নিচ দিয়ে এসে ওর পায়ের কাছে তার ধারালো নখ দিয়ে কেটে কয়েক ফোঁটা রক্ত নিয়ে নেয়। তার দ্বারা এই মেয়েটাকে কালো জাদু করা হয়েছে। আর এই মেয়েকে চিকিৎসা দ্বারা সুস্থ করা সম্ভব নয়, বিশেষ করে কবিরাজের পক্ষে সম্ভব নয়। আরও বড় কোনো কবিরাজ দেখানোর জন্য ওই কবিরাজ পরামর্শ দেন। আর যদি সম্ভব হয়, যত দূরে সম্ভব এই মেয়েটাকে পাঠিয়ে দিতে হবে। এই কথা বলার পর 1 বছর ওই মেয়েটাকে ঢাকাতে রাখা হয় আর আমার মামার বাসায় রাখা হয়। আমরা 2 ভাইও এখানেই থাকি, এখানে আমরা কাজ করি আর বোনকে দেখে শুনে রাখি। এর মধ্যে সে কিছু সময় ভালো থাকে আবার কিছু সময় খারাপ থাকে। আমার বোনটি বারবার বলতো এই যন্ত্রণার জীবনের চেয়ে মৃত্যু ভালো। আজ আমার বোন যন্ত্রণায় টিকতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কোনো ঝামেলা যেন না হয় এই জন্যই চুপিসারে লাশটি নিয়ে বাড়িতে যাচ্ছি। কিন্তু এখন মনে হচ্ছে ওই পিশাচটা আমার বোনের মৃত্যুর পরও আবারও পিছু নিয়েছে। ওই হুজুর এই সব কথা শোনেন। ভাই যে কথা বললেন সবাই খুব মনোযোগ দিয়ে শুনছে, বিশেষ করে হুজুর আরও ভালো করে মনোযোগ দিয়ে শুনছিলেন। তো দোকানদারের কাছ থেকে হুজুর 1 গ্লাস পানি চান। তো দোকানদার যখন 1 গ্লাস পানি তার হাতে দেন,
সেই পানি হাতে নিয়ে কিছুক্ষণ দোয়া পরে ওই পানিটা পুকুরে ফেলে দেন এবং উনি একা পুকুরের পাশে দাঁড়িয়ে একা একা কারোর সাথে কথা বলতে থাকেন। এর কিছু সময় পর লাশটি একা একাই পুকুরের একদম কিনারে চলে আসে। এরপর ভাসতে ভাসতে অ্যাম্বুলেন্সের কাছে চলে আসে। মূলত হুজুর তার অধীনে থাকা একজন জিনের সাহায্য নিয়ে লাশটি ডাঙায় নিয়ে আসেন। তো দুই ভাইকে লাশটি অ্যাম্বুলেন্সের ভেতর রাখতে বলেন এবং হুজুর দুই ভাইয়ের উদ্দেশ্য করে বলেন, আপনার বোনের উপর খুবই দুষ্টু প্রকৃতির পিশাচ কালো জাদু করেছে। সত্যি সত্যি এই পিশাচের অধীনে অসংখ্য জিন নিয়োজিত রয়েছে। এই লাশ দাফন হওয়ার পরও প্রথম রাত্রের মধ্যে কবর থেকে লাশ নিয়ে যেতে পারে এমন পদ্ধতি ওরা করে রেখেছিল। এই লাশ মাটি দেওয়ার পর আপনাদের স্থানীয় হুজুর এবং আপনারা এই কবর পাহারা দেবেন। প্রথম রাত পার হয়ে গেলে এই লাশের ইনশাল্লাহ কিছু করতে পারবে না, তবে প্রথম রাতেই সমস্যা হতে পারে। আর ফজরের আজানের আগে এই লাশটি এখান থেকে নিয়ে যাবেন না, এরকমই থাক, আজান দিক তারপর নিয়ে যাবেন। তখন ওই দুই ভাই অনেক কান্নাকাটি করেন এবং লাশ যেন তার গ্রামে পৌঁছে দিয়ে আসেন সেই হুজুরের কাছে ওই অনুরোধ করেন। তো হুজুর একসময় রাজি হন। তিনি অ্যাম্বুলেন্সের সাথে ড্রাইভারের পাশেই বসেন। তো উনি যেই মসজিদের ইমাম, প্রথমে ওই ফজরের নামাজটা পড়ানোর পর উনি রওনা দিয়েছিলেন আর কি। তো যাই হোক, একটা সময় পৌঁছেও যান তারা। হুজুর দাফন কাফনের সাথে সার্বক্ষণিক ছিলেন। আর কবর পাহারা দেওয়ার জন্য প্রথম রাতে উনি বেশ কিছু ঝাড়ফুঁক করে দেন, যে প্রথম রাতে যারা কবর পাহারা দিবা তাদেরকে সিলেক্ট করেন, তাদেরকে ঝাড়ফুঁক করে দেন, বলে দেন তোমাদের ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না, আমার কিছু ভালো জিন তোমাদের সাথে থাকবে, আর আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহর কালাম পড়ে কাজ শুরু করবা, ইনশাল্লাহ কোনো দুষ্ট জিন তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো ওই সময়ে অনেকেই সাহস করেছে যে আমরাও পাহারা দিব। যারা এসেছিলেন তাদের প্রত্যেকেই হুজুর দোয়া পরে ফু দিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, তো মেহের আলী ড্রাইভার ভাই যিনি, উনি তো আসলে ওই রাত পর্যন্ত ছিলেন না। লাশটা দাফন কাফন হওয়ার পর ওই হুজুরকে উনি সাথে নিয়ে আবার যেই জায়গা থেকে হুজুরকে তুলেছিলেন ওখানে আবার নামিয়ে দেন। তো এর কয়েকদিন পর আবার উনি ওই গ্রামে গিয়েছিলেন মেহের আলী ভাই, কারণ তার যে ইউনিয়ন, ওই ইউনিয়নের পাশের ইউনিয়নই হচ্ছে এই যেই লাশের যেখানে দাফন করা হয়েছে সেই জায়গা, সেই দুই ভাইয়ের বাড়ি। তো উনি পরবর্তীতে যখন আবার যান, দুই ভাইয়ের সাথে দেখা করেন, রাত্রে কোনো কিছু ঘটেছিল কিনা এটা জিজ্ঞেস করে দুই ভাই বলেন, ওই রাত্রে গ্রামের আমরা দুই ভাই সহ আরও বেশ কয়েকজন, প্রায় 15 জন কবর পাহারা দেওয়ার জন্য ছিলাম। তো বিকাল থেকে বৃষ্টি ছিল, রাত যখন 11টা বেজে যায় তখন ঝড় বৃষ্টি বজ্রপাত হতে থাকে। এই সময় গ্রামের মানুষ ভয় পেয়ে যায়, অনেকেই চলে যায়, কিন্তু আমরা দুই ভাই বোনের কবরকে এভাবে বিপদে রেখে তো আসতে পারিনি। সারা রাত কবরের পাশে দোয়া দুরুদ পড়েছি। গভীর রাত্রে কবরস্থানের পাশে সেই লম্বা কুকুরগুলোকে দেখতে পাই, শত শত লম্বা কুকুর, যেগুলোর গলায় শেকল বাঁধা ছিল, আর শেকলের একদম পেছনে ছিল সেই লম্বা অবয়বটি। আমরা অনুভব করি যে এরা চলে এসেছে, এটা তো দেখেছি, কিন্তু অনুভব করি যে আশেপাশে আরও কিছু ভালো জিনের অস্তিত্ব এসেছে, বা অনুভব করতে পারছি ভালো জিনের অস্তিত্ব। আর এই জিনগুলো ওই জিনগুলোকে কোনোভাবে দূরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আর ওই পিশাচগুলো রাগে অনেক দূরের বড় বড় গাছের ডাল ভেঙে ফেলছিল, কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে আমার বোনের কবরের ধারের কাছে আসতে পারছিল না। একটা সময় ফজরের আজান দেয় এবং পরিস্থিতি সব স্বাভাবিক হয়ে যায়। এরপর আর খারাপ কিছু ঘটে নাই আল্লাহর রহমতে। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলেই অ্যাম্বুলেন্সের সাথে কতই না ঘটনা ঘটে। কিছু ঘটনা আমরা জানতে পারি, আর কিছু ঘটনা কখনোই জানতে পারি না। সবাই যে ঘটনা বলবে বিষয়টা এরকম না। অনেক অ্যাম্বুলেন্স চালকের সাথে অনেক ভয়ের ঘটনাও ঘটে। আর এমন একটি ঘটনার সামান্য একটু বিষয় আমি নিজেই প্রত্যক্ষ করেছিলাম, আর সেটি ইতোমধ্যে আমি বলেও ছিলাম, তারপরও আমি একটু বলি। সেটা হচ্ছে আমারই খুব কাছের একজন আত্মীয়, যে 6ই জানুয়ারি, এই বছরের 6ই জানুয়ারি মারা যায়। তো মারা যাওয়ার পর উত্তরা থেকে লাশটা বাগেরহাট নিয়ে যেতে হবে। পরের দিন নির্বাচন, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলছে না, কিচ্ছু নাই। তো ওই অবস্থাতে পুলিশের যে অ্যাম্বুলেন্স, সেই এরকম একটা অ্যাম্বুলেন্স রাজারবাগ পুলিশ লাইন থেকে আসে। সেই অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে যাওয়া হয়। আমি অন্য একটি মাইক্রোতে ছিলাম যাওয়ার সময়, কিন্তু আসার সময় আমি অ্যাম্বুলেন্সেই বসেছিলাম।
সারা পথে একটা মানুষও নাই, কারণ পরের দিন নির্বাচন, তো শুধু পুলিশের গাড়িগুলো দেখা যাচ্ছে যারা টহল দিচ্ছে। যেহেতু পুলিশের অ্যাম্বুলেন্স, এটাকে কেউ থামায় নাই। তো একটা জায়গায় এসে আমাদের গাড়ি যে চালাচ্ছেন উনি একজন পুলিশের কনস্টেবল, উনি গাড়িটা থামান এবং বলেন যে ভাই, একটা সমস্যা মনে হচ্ছে, আমি যখন গাড়ি চালাচ্ছি মনে হচ্ছে আমার হাত ধরে কেউ গাড়িটার সামনের চাকা বাম দিকে খাদের মধ্যে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছে 2 বার আমার হাতের উপর চাপ দিয়ে। তখন উনি গাড়িটা থামানোর পর এমন জায়গা থামান, সেখান থেকে একটু সামনে একটা চায়ের দোকান ছিল। তো ওখানে আমরা চা খাই, ইতোমধ্যে বেশ কিছু টহল পুলিশও চলে আসে, কারণ আমরা তো ওখানে আগন্তুক। তো তারা যখন দেখেন এটা পুলিশের অ্যাম্বুলেন্স, সব কথা জিজ্ঞেস করার পর ওনারা আবার ওখান থেকে চলে যান। তো অ্যাম্বুলেন্সে থাকা অবস্থাতে আমি নিজে অ্যাম্বুলেন্সের চালক ভাইয়ের কাছ থেকে এই কথাটা শুনলাম। আমি নিজে ওই সময় অ্যাম্বুলেন্সে বসা, 6 জানুয়ারি রাতের বেলা, ভোর হলেই নির্বাচন, বুঝতেই পারছেন খুব বেশি দিন আগের কথা না। তো এমন একটি ব্যাপার কিন্তু আমি নিজে ওই অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় প্রত্যক্ষ করেছি। এবং আমার কাছে একবার মনে হলো যে হঠাৎ করে রাস্তার একটু সাইডে কোনো কারণ ছাড়াই অ্যাম্বুলেন্সটি চলে গেল। মূলত যখনই হাতের বাম দিকে তার স্টিয়ারিংটা ঘুরিয়েছে, স্বাভাবিকভাবে হাতের বাম দিকে একটু যাবে, তো এটা স্বাভাবিকভাবে নিলেও এরকম 2 বার হওয়ার পরে উনি গাড়িটা থামিয়েছিলেন। তবে বাকি পথে আল্লাহর রহমত আর কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু আমার নিজের প্রত্যক্ষ করা একটা ব্যাপার, এবং তারিখ সহ বলে দিলাম যে কবে হয়েছিল। আল্লাহর রহমতে ওই যাত্রায় কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। তো আসলে অ্যাম্বুলেন্সে অনেক ধরনের ভয়ের ঘটনাই ঘটে। যারা অ্যাম্বুলেন্সে থাকে বা চালায়, ওই সময় উপস্থিত ছিল অ্যাম্বুলেন্সে, তারা বুঝতে পারবে যে কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার। একটু এলোমেলো হলেই কিন্তু গাড়িটা ভয়ঙ্কর দুর্ঘটনায় পতিত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছিলেন। আল্লাহ তাআলা এই ধরনের বিপদ আপদ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাই আমাদের এবারের এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। যথারীতি এটাও থাকছে আপনাদের সকলের প্রিয় হাফিজ ভাইয়ের পাঠানো ঘটনা। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের হরর নাইট এপিসোডের 44তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি হাফিজ ভাইকে যিনি দিয়েছেন তার নাম হচ্ছে জয়নাল। আর ঘটনাটি ঘটেছিল হাফিজ ভাইয়ের নিজ গ্রাম গাইদঘাট গ্রামে, যেটি চুয়াডাঙ্গা জেলার একটি গ্রাম। আর এই জয়নাল ভাইয়ের বয়স ছিল ওই সময় 12 কি 13 বছর, আর সময়টা ছিল 1997 সাল। জয়নাল ভাইয়ের বড় ভাইয়ের একটা ক্যাসেট প্লেয়ার ছিল। জয়নাল ভাইয়ের বড় ভাই যখন বাইরে বের হতেন তখনই জয়নাল ভাই ওই ক্যাসেট প্লেয়ারে গান শুনতেন। আর এই জয়নাল ভাইয়ের একটা নেশা ছিল নতুন নতুন ক্যাসেট সংগ্রহ করা। একদিন কি হয়েছে, জয়নাল ভাইয়ের দুলা ভাই একটি নতুন সাইকেল নিয়ে বেড়াতে আসছেন তার শ্বশুর বাড়ি, মানে দুলা ভাইয়ের শ্বশুর বাড়ি মানে জয়নাল ভাইদের বাড়িতে। তো নতুন জামাই আসছেন, গল্প গুজব হচ্ছে। এখন জয়নাল ভাই কী করেছেন, দুলা ভাইয়ের কাছ থেকে তার বাইসাইকেলটা চেয়ে নিয়ে বাইরে বের হয়েছেন। তো ওই গ্রামেই এই জয়নাল ভাইয়েরই আর এক বন্ধুর নানির বাড়ি। তো সেই বন্ধুটা অবশ্য নানির বাড়িতে ওই সময় ছিল। তো বাইসাইকেল নিয়ে বন্ধুর কাছে গিয়েছে। তো বন্ধু একটা বুদ্ধি দেয় যে জয়নাল চল জয়রামপুর গ্রামে যাই। এই জয়রামপুর গ্রাম হচ্ছে এই বন্ধুর বাড়ি। তো নিজ গ্রামে একটু বাইসাইকেল নিয়ে ঘুরতে যাবে এই সময়। জয়নাল ভাইও রাজি হয়ে যান। আর একটা কারণ ছিল রাজি হওয়া, সেটা হচ্ছে যে ওই জয়রামপুর গ্রামে একটা ক্যাসেটের দোকান ছিল। এখন তো আমরা এই ক্যাসেটগুলো দেখি না, ওই সময় ফিতার ক্যাসেট ছিল, ভিতরে ফিতা থাকতো, ম্যাগনেটিক ফিতা। এগুলো ক্যাসেট প্লেয়ারের ভিতরে ঢুকালে ওগুলো ঘুরতো চলতো, এটা তো অনেকেই দেখেছেন। এখন তো এগুলো আসলে এভাবে চলে না। এই ক্যাসেটের যুগের পর আসলে সিডির যুগ, এখন সিডির যুগও শেষ হয়ে গেছে। তো যাই হোক, উনি ক্যাসেট কিনবেন এই চিন্তা করেছেন। ওই চিন্তা করেই মূলত ওই জয়রামপুর গ্রামে যাওয়ার জন্য উনি সম্মতি দিয়েছেন। তো দুজন মিলে জয়রামপুর গ্রামের দিকে রওনা হয়েছেন। ক্যাসেট কেনার টাকাটাও ওই সময় কিন্তু জয়নাল ভাইয়ের কাছে ছিল। তো গাইডঘাট রেল স্টেশন থেকে প্রায় 4 কিলোমিটার দূরে এই জয়রামপুর গ্রাম। সম্পূর্ণ রাস্তা রেল লাইন দিয়ে যাওয়া যায়, এবং এই রেল লাইনের সম্পূর্ণ অংশটাই মাঠ বা আশেপাশের ক্ষেত খোলা দেখা যায়, কোনো ঘর বাড়ি নাই। আরেকটি রাস্তা গ্রামের ভেতর দিয়ে যাওয়া যায়, যেটা আরেকটা রাস্তা আছে, সেটা অল্প 2-1 জায়গায় কিছু মাঠ, পাশাপাশি 3টা গ্রাম এরকম রয়েছে আর কি, এগুলো পার হয়ে যেতে হয়। সময়টা ছিল শীতকাল। দুজন শীতের পোশাক পরে বিকেলের দিকে জয়রামপুরের দিকে রওনা দেয়। তো ওনারা যখন রেল লাইন ধরে যাচ্ছিলেন তখন
গ্রামের জনা দুয়েক লোকের সাথে তার দেখা হয়, জিজ্ঞেস করে কিরে কোথায় যাচ্ছিস? জয়নাল তার বন্ধুকে দেখে বলে যে ওদের বাড়িতে যাচ্ছি। কথা বলার পর গ্রামের লোকজন তেমন কিছু বলে না। তো ওরা তো সন্ধ্যার বেশ কিছু আগেই পৌঁছে যায় ওই জয়রামপুর গ্রামে। তো সেখানে একটা ক্যাসেট বিক্রির দোকান থেকে জয়নাল ভাই একটা গানের ক্যাসেটও কেনেন। এরপর জয়নাল ভাই তার বন্ধুর সাথে তার বন্ধুর বাড়িতে যায়। তো একটা জিনিস বলে রাখা ভালো, এই জয়নাল ভাই তার বড় ভাইয়ের সাথে এর আগে অনেকবার এসেছে জয়রামপুর গ্রামে, বেশিরভাগই এই রেল লাইন ধরে এসেছে, আর অল্প কয়েকবার গ্রামের রাস্তা দিয়ে এসেছে। আস্তে আস্তে সময় গড়িয়ে সন্ধ্যার আজান দিয়ে দেয়। শীতের সময় হয়, চারদিকে অন্ধকার নেমে এসেছে। জয়নাল ভাই তার বন্ধুকে বাড়ি যাওয়ার জন্য বারবার বলতে থাকে। তার বন্ধুও বলে একটু পর যাচ্ছি, একটু পর যাচ্ছি। মূলত তার বন্ধু তার নিজের বাড়িতে আসলে আসছে, তো চিন্তা করছে যে তার বাবা তো এখনও বাড়িতে আসে নাই, বাবা বাড়িতে আসলে বাবার কাছ থেকে কিছু টাকা নেব, তারপরে আবার জয়নালের সাথে গাইদঘাট গ্রামে চলে যাব তার নানির বাড়িতে। তো এই যে জয়নাল ভাই বারবার বাড়ি যাওয়ার জন্য বলতে থাকলেও এক পর্যায়ে রাগ করে বলে যায় আমি চলে গেলাম। আর তার বন্ধুও বলে যে আমার আব্বা এখন আসলো না, টাকা ছাড়া যায় কীভাবে, তুই চলে যা, আজকে আর আমি যাব না। এদিকে জয়নাল ভাই তার বন্ধুর মুখে এই কথা শোনার পর তার রাগ আরও বেড়ে যায়। তো উনি কী করেছেন, রাগ করে একাই সাইকেল নিয়ে বেরিয়ে গেছেন। এদিকে চারদিকে অন্ধকার হয়ে এসেছে। সাইকেল নিয়ে জয়রামপুর মাঠ পাড়া নামক একটা এলাকা ছিল, ওইখানে চলে আসছেন। শীতকাল হলেও বেশ কিছু দূরে জিনিস দেখা যাচ্ছে, তখন ওইভাবে কুয়াশা তখনও পড়ে নাই। তো উনি গ্রাম ছেড়ে কিছুটা দূরে চলে এসেছেন, তখন রেল লাইনের ডান পাশে একটা মাটির রাস্তা দেখতে পান। তো উনি মনে করছেন এটা বুঝি ওই গ্রামে যাওয়ার রাস্তা। বলে রাখা ভালো, জয়রামপুর থেকে একটু মাঠ পার হয়ে ওই গ্রামটা পড়ে। তো ওই গ্রামের পরে চাঁদপুর গ্রামের ভেতর দিয়ে গাইদঘাট গ্রামে আসা যায়। তো জয়নাল ভাইও 2-3 বার এই সকল গ্রাম দিয়ে জয়রামপুর এসেছে। তো জয়নাল ভাই ভেবেছে এটাই বুঝি সেই রাস্তা। তো উনি ওই রাস্তায় ঢুকে গেছেন সাইকেল নিয়ে। তো ওই মাটির রাস্তায় যাওয়ার কারণ হচ্ছে যদি রেল লাইন ধরে উনি যান, সেক্ষেত্রে তার বাইসাইকেলটি ছিনতাইকারীরা নিয়ে যেতে পারে, কারণ ওই রাস্তায় রাতের বেলা লোকজন চলাফেরা করে, ওই সময় চুরি ছিনতাই হতো। তো বাড়ি থেকে সাইকেল নিয়ে আসছে, তাও আবার দুলাবার সাইকেল। যদি এইভাবে একটা ঘটনা ঘটে যায় তখন বিষয়টা খুব খারাপ দেখা যাবে না? তো নানান চিন্তা করে গ্রামের রাস্তা মনে করে ওই মাঠের রাস্তায় উনি ঢুকে গেছেন। এভাবে একটা সময় মাঠের গভীরে চলে গেছেন উনি। কিছু সময় সাইকেল থেকে নেমে সাইকেল ঠেলেও নিয়ে যেতে হয়েছে, ওই রাস্তায় সাইকেল চালাতে পারছিলেন না। একটা পর্যায়ে এই জয়নাল ভাই চারদিকে আখের ক্ষেত মানে কুশোরের ক্ষেত দেখতে পান। কোথাও কোনো মানুষ বা গ্রাম আর উনি খুঁজে পাচ্ছেন না। আসলে জয়রামপুর থেকে কিছুটা মাঠ পার হয়ে উক্ত গ্রামে যেতে হয়। তো উনি এটা ভেবেই মাঠের দিকে আগাচ্ছিলেন আর কি। এক পর্যায়ে উনি যখন সামনে আর রাস্তা দেখতে পান না, তখন জয়নাল ভাই খুব ভয় পেয়ে যান এবং কান্না করতে থাকেন। উনি দূর থেকে বড় একটা বিশাল বড় আম বাগানের মতো কোনো একটা বাগান দেখতে পান। তো উনি ভাবেন আম বাগানের ওই পাশে হয়তো বা বাড়িঘর আছে। তো জয়নাল ভাই সাইকেল নিয়ে হেঁটে হেঁটে সাইকেল ঠেলতে ঠেলতে ওই আম বাগানের ভেতরে গিয়ে দেখেন আম বাগানের মাঝখানে আগুন জ্বলছে। জয়নাল ভাই ভাবেন এখানে কোনো মানুষ শীতের মধ্যে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছে, কারণ শীতকালে তো আমরা এরকম দেখতেই পাই। তো জয়নাল ভাই আগুন দেখে যেমন খুশি হন, একটু ভয়ও পাচ্ছিলেন, যদি তারা খারাপ মানুষ হয় তাহলে তারা সাইকেলটা কেড়েও নিতে পারে। তারা ভাবতে ভাবতেই জয়নাল ভাই সাইকেল নিয়ে আগুনের কাছে চলে যান। তা আগুনের কাছে চলে গিয়ে দেখেন একজন 80 বছরের বৃদ্ধা এবং 8-9 বছরের একটা বাচ্চা মেয়ে আগুনের কাছে বসে রয়েছে। তখন ওই ছোটো মেয়েটি বৃদ্ধার চুলের মধ্যে উকুন খুঁজছে। তারা জয়নাল ভাইকে দেখে হতভম্ব হয়ে যান। তো জয়নাল ভাই ওই বৃদ্ধা মহিলাকে দেখে কান্নাকাটি শুরু করেন এবং বলেন, দাদি আমাকে বাড়ি দিয়ে আসেন। তো জয়নাল ভাইয়ের মুখে এই কথা শুনে কিছুক্ষণ চুপ থাকেন ওই বৃদ্ধা। ওদিকে জয়নাল ভাই তো কান্না করেই যাচ্ছেন। তো কান্না করা দেখে ওই বৃদ্ধা বলেন, এই বেটা কান্না থামা, আমি তোকে তোর বাড়ি পৌঁছে দিয়ে আসবো, তোর কোনো সমস্যা হবে না, ভয় পাস না। তখন ওই বৃদ্ধা জিজ্ঞেস করে, এই বেটা বল তোর বাড়ি কোথায়? তখন জয়নাল ভাই বলে যে গাইদঘাট গ্রামে। তখন ওই বৃদ্ধা হাত দিয়ে দুটা বাড়ি দিয়ে একটা শব্দ করে। আমরা যেমন 2 হাত দিয়ে তালি বাজাই না, ঠিক সেইভাবে শব্দ হওয়ার সাথে সাথে একটা আম গাছ থেকে দ্রুত কয়েকটা হনুমানের মতো প্রাণী নেমে আসে এবং জয়নাল ভাইয়ের দিকে খুবই রাগান্বিতভাবে তাকিয়ে মুখ দিয়ে বিশ্রী রকমের শব্দ করছে। তো এটা দেখে জয়নাল ভাই অনেক ভয় পেয়ে যান, আরও কান্নাকাটি করতে থাকেন। তখন ওই বৃদ্ধা ওই হনুমানের মতো প্রাণীকে বলেন যে এই ছেলে বিপদে পড়ে আমাকে দাদি ডাকছে আর আমার কাছে সাহায্য চাইছে, এই ছেলেটাকে সাহায্য করতে হবে, চল একে ওর গ্রামে পৌঁছে দিয়ে আসি।
তখন রাত আনুমানিক সর্বোচ্চ 8টা হবে। সেই সময়ের প্রেক্ষিতে আর শীতকালে আর ওই গ্রামে রাত 8টা মানে তো অনেক রাত। তো ওই বৃদ্ধা জয়নালকে বলে, যাই বেটা, তুই আমাদের পিছনে পিছনে আসবি। জয়নাল বলে, হ্যাঁ দাদি আসবো। কিন্তু ও তখনও কিন্তু কান্না করেই যাচ্ছে। প্রথমে ওই হনুমানের মতো প্রাণীটা যাচ্ছে, আর তার পেছনে পেছনে ওই বাচ্চা মেয়েটি, তার পেছনে বৃদ্ধা, বৃদ্ধার পেছনে জয়নাল, এইভাবে হাঁটা শুরু করেছে। এক পর্যায়ে তারা রেল লাইনে উঠে পড়ে। এভাবে কিছু দূর হাঁটার পর ফাঁকা পুল নামক একটা জায়গায় চলে আসেন তারা। যারা গাইডঘাট এবং জয়রামপুর আছেন তারা হয়তো বা বুঝতে পারবেন, এই জায়গাটা চিনে থাকবেন। এই ফাঁকা পুলের উপরে দুজন লোক বসেছিল। তো তাদের কাছ থেকে যখন এনারা কিছুটা দূরে, তখন ওই দুইজন ব্যক্তি তড়িঘড়ি করে মাঠের ভিতরে ও মা গো বাবা গো বলে এ কি দেখলাম রে বলে দৌড়াতে থাকে। তো জয়নাল কিন্তু এদের দৌড়ানোর কারণ আসলে এভাবে বুঝে উঠতে পারে না। এবার আরও কিছু দূর যাওয়ার পর জয়রামপুর মানে এই জয়রামপুরের দিকে একজন লোক আসছিলেন, মানে উল্টো দিকে আসছিলেন আর কি, মানে গাইডঘাট গ্রাম থেকে জয়রামপুরের দিকে আসছিলেন। তো উনি যখন একটু দূরে, আর যখনই এই জয়নাল ভাইদের এই হাঁটার লাইন যেটা আসছিল, সামনে একটা হনুমানের মতো প্রাণী এইটা সেটা যেগুলো আছে আর কি, যখনই মুখোমুখি হয়েছে তখন ওই লোকটা চিৎকার দিয়ে মাঠের দিকে দৌড়াতে থাকে, ওরে বাবা গো মা গো রে, খেয়ে ফেললো রে। তো জয়নাল ভাই এবার হাত দিয়ে ইশারা করে ডাকতেছে, ও ভাই ভাই ভয় না, এদিকে আসো এদিকে আসো। আসলে লোকগুলো যে আসলে কেন ভয় পাচ্ছে এটা কিন্তু জয়নাল ভাই বুঝতে পারছে না। তো যাই হোক, আগের মতোই তারা হাঁটছেন। তারা যখন গাইডঘাট গ্রামের কাছাকাছি পৌঁছে যাবেন, মানে পৌঁছানোর একটু আগে একটা জায়গা আছে, তাকে স্মৃতিসৌধ বলে। বাংলাদেশের যে কয়েকটা রেল দুর্ঘটনার ইতিহাস আছে, অন্যতম ভয়াবহ দুর্ঘটনাটি এই জায়গায় ঘটেছিল। পুরো একটি ট্রেন এখানে পড়ে গিয়েছিল এবং শত শত মানুষ এখানে নিহত হয়েছিলেন। এবং স্মৃতি হিসাবে এখানে একটি শহীদ মিনার বা একটা স্মৃতিসৌধ করা হয়েছে। এই স্মৃতিসৌধের আশেপাশে অনেক ভৌতিক ঘটনা রয়েছে, এগুলো পর্যায়ক্রমে ইনশাল্লাহ হাফিজ ভাই আমাদেরকে পাঠাবেন বলে বলেছেন। তো যাই হোক, ওইখানে অনেকগুলো খেজুর গাছ ছিল। রাতে বা দিনে যারা ওখানে ওই খেজুর গাছটা ইজারা নিতেন আর কি, রস সংগ্রহ করতেন, তারা কিন্তু ওখানে পাহারা দিতেন, রাতে হোক দিনে হোক। কারণ রাস্তার পাশে হওয়ার কারণে অনেক বাচ্চা ছেলেপেলে দুষ্টু লোকজন এই রস খেত, রসের হাঁড়িগুলো নষ্ট করে ফেলতো, ঢিল দিত, হাঁড়িগুলো ভেঙে ফেলতো, এই জন্য কিন্তু সবসময় পাহারা দিতে হতো। তো এই স্মৃতিসৌধের কাছে বসে একজন লোক পাহারা দিচ্ছিলেন আর কি। যখনই জয়নাল ভাই এবং অন্যরা ওইটার কাছাকাছি আসছে, তখনই ওই ব্যক্তিরা এক চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড় দিয়েছে, মেরে ফেললো রে, মেরে ফেললো, খেয়ে ফেললো, বাঁচাও বাঁচাও বলে গ্রামের দিকে দৌড় দেওয়া শুরু করেছে। তো আবার ওই জয়নাল ভাই, সেই বৃদ্ধা বাচ্চা মেয়েটা, তাই হনুমানের মতো প্রাণীটা, ওই মেয়েটা চলতে থাকে। তাদের কিন্তু কোনো ভ্রুক্ষেপ নাই। হঠাৎ ওই বৃদ্ধা উনি কথা বলে ওঠেন। এতটা পথ কিন্তু কোনো কথা উনি বলেন নাই ওই বৃদ্ধা। তারা হেঁটে যাচ্ছে তো হেঁটেই যাচ্ছে, জয়নাল ভাইকেও কোনো কিছু বলেন নাই, মানে সামনের দিকে তারা যেদিকে যাচ্ছে জয়নাল ভাইও ওইভাবেই যাচ্ছে আর কি। হঠাৎ করে বৃদ্ধা মহিলাটা বলে ওঠেন যে, বাপু রে, এই রাস্তাটা একটু ঘুরে যা, সোজা রাস্তায় না গিয়ে একটু বেঁকে যেতে হবে। তখন জয়নাল ভাই কি করেছেন, সোজা রাস্তায় যেতে নিষেধ করলেন কেন, আবার কোনো বিপদ আপদ কিনা। উনি একটু উকি দিয়েছেন, তখন দেখেন ভয়ঙ্কর একটা গোখরা সাপ, এটা স্বাভাবিক সাপ থেকে অনেক বড়, ফনা তুলে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। তখন জয়নাল ভাই বুঝতে পারেন যে সামনে এই সাপটার কারণে ওই বৃদ্ধাটি একটু ঘুরে যেতে বলেছেন। জয়নাল ভাই এটা দেখে ভয় পেলেও উনি আসলে যেহেতু সাথে লোক রয়েছে, উনি ভয়টা আসলে ওইভাবে অনুভব করেন নাই, হালকা ভয় পেয়েছিলেন আর কি। তো জয়নাল ভাই বৃদ্ধাটাকে ধন্যবাদ দেন যে, দাদি এখন তো সাপের কামড় থেকে তুমি বাঁচাই দিলা, তুমি আসলে ভালো। তো এরপর আবার তারা চলতে থাকেন। মিনিট 5 পরে রেল লাইন শেষ করে গ্রামের মাটির রাস্তায় যখন যাবেন, তখন ওই বৃদ্ধা বলে ওঠে যে, বাপুরে তুমি কিন্তু তোমার গ্রামে চলে আসছো, এখন তুমি একাই যেতে পারবা। তখন আবার ওই জয়নাল ভাই বলে ওঠে, দাদি আমার সাথে আমাদের বাড়িতে চলেন। তখন ওই বৃদ্ধা বলে, এই বেটা, তোর বাড়িতে গেলে আমার কি খেতে দিবি? তখন জয়নাল ভাই বলে, দাদি আমাদের বাড়িতে মিষ্টি আছে, দুলাভাই নিয়ে আসে, তোমাকে খাওয়াইতে পারি। তখন এরই মধ্যে ওই বৃদ্ধা বলে ওঠেন যে, আচ্ছা যা, আজকে না, অন্য আর একদিন তোর কাছে আমি মিষ্টি খাবো।
আজকে সময় নেই, অনেক কাজ আছে। তো এই কথা যখন হচ্ছে তখন জয়নাল ভাই দেখে তার দুই চাচা আর খেজুর গাছ পাহারা দেওয়ার ওই ব্যক্তি দূর থেকে চিৎকার করে বলছে, জয়নাল তুই সাইকেল রেখে দৌড় দে দৌড় দে দৌড় দে, তাড়াতাড়ি দৌড় দে। আর চাচারা দূর থেকে মনে হচ্ছে কিছু দেখে ভয় পাচ্ছে, এদিকে চাচাকে দেখে জয়নাল ভাই ভয় পায়। এই কারণে ভয় পায়, সাইকেল নিয়ে যেতে না বলে বলছে সাইকেল রেখে দৌড় দে। ঘটনা কি, কারণটা কি? মানে উনি তো আসলে অতটা বয়স হয়নি, বুঝতে পারছেন না যে আসলে কারণটা কি, কেন এইভাবে বলছেন, আর তার সাথে যেগুলো রয়েছে এগুলো আসলে কি, এটাও তো জয়নাল ভাই আসলে বুঝতে পারছেন না। তবে এতটুকু বুঝতে পারেন যে তাকে হয়তো সবাই খুঁজছে, এই জন্যই ডাকছে। আর তাকে এইভাবে ডাকছে, দেরিতে বাড়িতে আসছে, তখন ধরে নিয়ে গিয়ে বাড়িতে মারধর করবে। তো যাই হোক, বাড়িতে তো যেতেই হবে। জয়নাল ভাই ওই দাদি যাকে ডেকেছে তার কাছ থেকে বিদায় নিয়ে যখনই জয়নাল ভাইয়ের চাচাদের কাছাকাছি এসেছেন, তখন চাচারা শাসন করার পরিবর্তে উল্টো জয়নাল ভাইকে আদর করা শুরু করছে, মনে করে জয়নাল ভাইকে বকাঝকা করবে, মারধর করবে। তখন ওই খেজুর গাছ পাহারা দেওয়া লোকটা জিজ্ঞেস করে, হ্যাঁ জয়নাল, তোর সাথে ওই 3টা দানব আসলো কোত্থেকে? আবার তাদের সাথে তুই কথাও বলতেছিলি, তোর ভয় লাগে নাই? তখন জয়নাল ভাই বুঝতে পারে এতক্ষণ সবাই ভয় পেয়ে কেন পালাচ্ছিল। জয়নাল ভাই এইবার খুব ভয় পায়, তখন সব কথা চাচাকে খুলে বলে। তখন উপস্থিত সবাই বলে যে আমরা শুনছি যে তুই সাইকেল নিয়ে জয়রামপুর গেছিস, এই কথা শুনে আমরা আগায় আসছি। আসার পথে দেখি যে এই একজন দৌড়াতে দৌড়াতে গ্রামের দিকে আসছে, জিজ্ঞেস করলে কি হয়েছে, বলে যে তোর সাথে নাকি বিশাল আকৃতির 3টা দানবকে দেখেছে। এই কথা তো বিশ্বাস করিনি, এই জন্য তাকে সাথে নিয়ে আগায় আসি, চিন্তা করছি তোর ভয়ানক কোনো একটা বিপদ হতে যাচ্ছে। এসে দেখি তুই সত্যি 3টা দানবের সাথে কথা বলতেছিস। এই 3টা দানবের 3টাই একরকম হনুমানের মতো দেখতে, কিন্তু হনুমানের থেকে 4-5 গুণ বা আরও বেশি গুণ লম্বা হবে। আর এগুলোর প্রত্যেকটার শরীরে মনে হচ্ছে লোমে ঢাকা, আর মুখটা পুড়ে যাওয়া বন মানুষের মতো। মানে হনুমানের মুখটা কালো থাকে, কিন্তু এদের মুখটা মনে হচ্ছে যে কালো তো কালোই, মনে হচ্ছে পুড়ে ঝলসে গেছে এমনটা। এবং দূর থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছিল, তারা এটা বুঝতে পারছিলেন। তো এটা দেখেই তো ওই জয়নাল ভাইকে দৌড় দিতে বলছিলেন আর কি তারা। এই সমস্ত কথা শুনে জয়নাল ভাই খুব ভয় পেয়ে যান। সবাই মিলে জয়নাল ভাইকে বাড়িতে নিয়ে যান। জয়নাল ভাইয়ের তো প্রচণ্ড জ্বর আসে, যদিও বা 1 সপ্তাহ পর জ্বর ঠিক হয়ে যায়, খুব একটা সমস্যা আর হয়নি। এরপর কেটে যায় প্রায় 14 বছর, সাল 2011। তো একদিন জয়রামপুর গ্রামে তার এক আত্মীয় মারা যায়, মানে জয়নাল ভাই আত্মীয় মারা যায়। লাশ মাটি দিয়ে ফিরতে ফিরতে রাত প্রায় 11টা বেজে যায়। তো জয়নাল ভাই জয়রামপুর রেল লাইন ধরে হাঁটা শুরু করলে যখন ওই ফাঁকা পুল নামক ওই জায়গার কাছে আসে, তখন হঠাৎ করে দেখে যে রাস্তার উপর একজন মাথা নিচু করে বসে আছে। জয়নাল ভাই কাছাকাছি আসতে একটা আওয়াজ ভেসে আসে, সেটা হলো, কিরে নাতি, মিষ্টি তো খাওয়ালি না, এই বলে হাসি দেয়। একথা শুনে জয়নাল ভাই যখনই ওই মহিলার দিকে তাকিয়েছে, দেখে সেই বৃদ্ধা একদিন যে তার অনেক উপকার করেছিল। সাথে এটাও মনে পড়ে যে চাচারা বলেছিল এটা ছিল ভয়ঙ্কর দানব। ওই কথা মনে পড়তেই আসলে জয়নাল ভাই তো মারাত্মক ভয় পেয়েছেন। তো উনি এটা নিতে পারেন না, সাথে সাথে অজ্ঞান হয়ে যান। তো জয়নাল ভাইয়ের যখন ঘুম ভাঙে তখন গভীর রাত, উনি দেখেন পরিবারের সবাই তার পাশে রয়েছে। তখন জয়নাল ভাইকে জিজ্ঞেস করে কি হয়েছে। তো জয়নাল ভাই এটা বলেছেন, অজ্ঞান হয়ে গেছেন, ওনার কিছু মনে নাই। এরপরে লোকজন ওই পথ দিয়ে ফেরার সময় জয়নাল ভাইকে দেখে তখন তাকে উঠিয়ে নিয়ে আসে। তো যাই হোক, জয়নাল ভাই তো বলেন যে আসলে উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, ভয়টা পেয়েছেন, তবে খুব বেশি ডিপে যে বলেছেন, যে খালি বলেছেন যে ভয় পেয়েছেন। হ্যাঁ, একদম যে ওই মহিলা মিষ্টি খেতে চেয়েছেন এটা সেটা ওইভাবে আসলে তেমন বলেন নাই। তো জয়নাল ভাই এরপরে ভালো একজন হুজুরের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন। হুজুর সব ঘটনা শুনে তাকে বলেন যে এরা খারাপ শ্রেণীর জিন হলেও কাউকে কোনো ক্ষতি করে না, আর তোমাকে ছোটোবেলায় উপকার করেছে শুধুমাত্র দাদি বলে ডাকার কারণে। আর তুমি কান্না করছিলে, পাশাপাশি তোমার বয়স কম ছিল, এই কারণে তোমাকে সেদিন উপকার করেছিল। এখন যেহেতু রাস্তায় তোমাকে দেখে বৃদ্ধা জিনটা মজা করে তোমার কাছে মিষ্টি খেতে চেয়েছে, আর তুমি তো ভয় আসলে অজ্ঞান হয়ে গিয়েছো, যাই হোক তোমার কোনো উপকার ছাড়া ক্ষতি করবে না। তুমি যদি মনে করো তুমি ওই বৃদ্ধাকে মিষ্টি দিয়ে আসতে পারো, ওরা তোমার কোনো ক্ষতি করবে না। তো হুজুরের এই কথাগুলো জয়নাল ভাইয়ের খুব মনে ধরে। 2014 সালের দিকে জয়নাল ভাইয়ের একটা ছেলে সন্তান হয়। উনি সিদ্ধান্ত নেন এই খুশিতে ওই বৃদ্ধাদের জন্য উনি মিষ্টি নিয়ে যাবেন। উনি 12 কেজি খুব ভালো মানের মিষ্টি নিয়ে কাউকে কিছু না বলে ওই বৃদ্ধার উদ্দেশ্যে যায়। তো সেই জায়গায় যাওয়ার পরে দেখেন ওই বৃদ্ধা সেই ছোট্ট মেয়েটি এবং ওই হনুমানের মতো প্রাণীটি ওখানে দাঁড়িয়ে আছে।
জয়নাল ভাই সেই বৃদ্ধার কাছে আসতে বৃদ্ধা বলে, তুই এখানে আসতেছিস, আমি এই খবর পাইছি, আমি অনেক খুশি হয়েছি যে তুই আমরা কে জানার পরেও মিষ্টি নিয়ে আসছিস। তখন জয়নাল ভাই, দাদি এখন থেকে আমার যখন মন চাইবে তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো। তো ওই বৃদ্ধা জয়নালের সন্তানের জন্য একটা স্বর্ণের চেইন উপহার দিয়েছিল। এরপর থেকে এখন পর্যন্ত ওই জয়নাল এবং ওই বৃদ্ধার মাঝে দেখা সাক্ষাৎ হয়, কথা হয়, এখনও ভালো একটা সম্পর্ক রয়েছে। তো ওই যে বৃদ্ধা ছোট মেয়ে আর যে হনুমানের মতো প্রাণীটা, এটা নাকি অনেকবারই ওই জয়নাল ভাইয়ের পরিবারকে নাকি দেখা দিয়েছে, তবে ভিন্ন ভিন্নভাবে এসেছে। তবে জয়নাল ভাইয়ের পরিবার এটা দেখে কখনোই ভয় পায় নাই। তো এটাই ছিল ঘটনা। আসলে কখন যে কোন ঘটনা মানুষের জীবনে ঘটে যাবে, মানুষের জীবনের মোড়টাকে পরিবর্তন করে দিবে, এটা আসলে বলাটা খুবই মুশকিল। যেমনটা হয়েছিল জয়নাল ভাইয়ের সাথে। জয়নাল ভাই খুবই খারাপ শ্রেণীর পিশাচ প্রকৃতির জিনদের খপ্পরে পড়লেও ওই জিনগুলো তার উপকার করেছিল, আর সেই জিনগুলোর সাথে এখনও তার সম্পর্ক রয়েছে। এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি হাফিজ ভাইকে চমৎকার দুটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আমাদের লিসেনাররাও ঘটনা দুটি দারুণভাবে উপভোগ করেছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন। হাফিজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও যে উনি অনেক আগে থেকে বিভিন্ন ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়ে যাচ্ছেন। আপনার প্রত্যেকটি ঘটনাই আপনারা সবাই খুব পছন্দ করেন, প্রশংসা করেন। আশা করছি তার কাছ থেকে আরও ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডটি এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দাহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। আবারও স্বাগত।